আজকের ভিডিওতে প্রভাবতী সম্ভাষণ রচনার উপরে আলোচনা করব। এটা বিদ্যাসাগরের লেখা। দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্ভুক্ত এটা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এসএলএসটিতে সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত আছেন। আধুনিক সাহিত্যের ইতিহাসে যেখানে গদ্য সাহিত্যের ইতিহাস, সেই অংশটাতে বিদ্যাসাগরও রয়েছেন সিলেবাসে। সুতরাং আমরা সাহিত্যের ইতিহাস অংশে প্রভাবতী সম্ভাষণের যে প্রকাশকাল সেটা অলরেডি জেনেছি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন যে প্রভাবতী সম্ভাষণ কবে প্রকাশিত হয় এটা। এবার 2 নম্বর, প্রভাবতী সম্ভাষণ লেখার প্রেক্ষাপট কি, এটাও আমরা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে অলরেডি জেনে ফেলেছি নিশ্চয়ই। তো আমরা এরকম জেনেছি যে প্রভাবতী আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক বন্ধু ছিলেন। সেই বন্ধুর শিশু কন্যা ছিল প্রভাবতী। তার বয়স ছিল 3 বছর। 3 বছর বয়সে সে মারা যায়। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বন্ধু, সেই বন্ধুর নাম কি এটা। আচ্ছা, 3 নম্বর যেটা তোমাদের কাছে আমার একটু বলার, সেটা হলো যে আমরা সাহিত্যের ইতিহাস বইয়ে মোটামুটি এরকম পাই যে তার বন্ধুর শিশুকন্যা, কিন্তু কেউ কেউ এরকম ইঙ্গিত দিয়ে থাকেন যে সম্ভবত প্রভাবতী সেই বন্ধুর শিশু কন্যা ছিল না, সম্ভবত ছিল নাতনি, অর্থাৎ ছেলের মেয়ে, এরকম। এই কথার প্রেক্ষিতে যুক্তিটা এরকম, সেটা হচ্ছে যে এই রচনাতে বিদ্যাসাগর যে ভাষায় সেই নাতনির সঙ্গে তার কথোপকথনের যে স্মৃতিচারণ করেছেন, সেটা যতটা না বন্ধুর কন্যার সঙ্গে মানানসই হয়, তার চেয়ে অনেক বেশি বন্ধুর নাতনি স্থানীয়, অর্থাৎ নিজেরও নাতনি স্থানীয় এক শিশুর সঙ্গে বেশি মানানসই হয়, এরকমটা অনেকে কেউ কেউ এরকম যুক্তি দিয়ে থাকেন। তো যাই হোক, তোমাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো এই, তোমাদের কি মনে হয়, তোমরা কি এরকম কোনো সাহিত্যের ইতিহাসে বইয়ে বা কোনো জায়গাতে এরকম কোনো রেফারেন্স পেয়েছো যেখানে প্রভাবতী তার সেই বন্ধুর শিশু কন্যা নয় বরং পৌত্রী ছিল, অর্থাৎ নাতনি ছিল? এরকম কি তোমাদের কোথাও জানা আছে কিনা? যদি তোমরা কোথাও এরকম পড়ে থাকো বা জেনে থাকো, তাহলে কমেন্টে একটুখানি সেটা রেফারেন্স সহ জানাবে, বা তোমাদের কি মনে হয়, তাহলে আমি তোমাদের ওই যে মতামতটা বা চিন্তাভাবনা সেটা আমি নিশ্চয়ই জানতে চাইবো আর কি। আচ্ছা, এবার রচনাটা সম্পর্কে আর একটা কথা বলে আমরা লাইন বাই লাইন আলোচনা শুরু করব। সেটা হচ্ছে এই রচনাটাকে আমরা দেখতে পাবো যে এটা একটা সম্পাদিত রচনা। আমরা যদি এই শেষে দেখি, এখানে দেখতে পাচ্ছি এটা একটা সম্পাদিত রচনা। তাহলে কথা হচ্ছে যে এখানে সংকলকেরা কয়েকটা জায়গাতে একটু এডিট করেছেন। এডিট বলতে, বিদ্যাসাগর যখন এই রচনাটা লেখেন তখন এই রচনাটা বিদ্যাসাগর ঠিক এই ফর্মে লেখেন। এখানে যেমন ডালাও প্যারাগ্রাফ আকারে লেখা রয়েছে, বিদ্যাসাগর এইভাবে করেননি। বিদ্যাসাগর যেটা করেছিলেন যে এর মধ্যে এখানে ওই 1, 2, 3, 4 করে পয়েন্ট করে করে এই রচনাটা লেখা হয়েছে। প্রভাবতীর সঙ্গে বিদ্যাসাগরের যে বিভিন্ন মুহূর্তের স্মৃতি, সেই স্মৃতিগুলোকে এখানে কোলাজ আকারে এক একটা ছবির আকারে সাজিয়ে দিয়েছেন। তো সেইগুলোকে বিদ্যাসাগর অরিজিনালি লিখেছিলেন 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা পয়েন্ট করে করে, যেমন আমরা ভূগোল, ইতিহাস, বিজ্ঞান এই রচনাগুলোতে দেখে থাকি, সেরকম করে করেছিলেন। এবং এর মধ্যে কিছু কিছু জায়গাতে আবার কিছু কিছু জায়গার 2-1টা শব্দ বা 2-1টা প্রসঙ্গ যেটা লিখেছিলেন, তার আবার তিনি সূত্র নির্দেশ করেছেন শেষের দিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি শেষে আর কি নোট দেওয়া, যেটাকে আমরা বলি সেই রকম করে। তো আমরা যেহেতু আমরা এসএলএসটি পরীক্ষা দেব, শিক্ষক হওয়ার পরীক্ষা দেব, সেহেতু আমরা এর যে আসল যে ফর্মটা ছিল সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটা ইন্টারনেটে পাওয়া যায়, এমনকি বিদ্যাসাগরের রচনাবলী যদি বাড়িতে থাকে তাহলে সেখানেও আমরা দেখতে পারবো। আমরা একটু দেখে নিই যে সেই ফর্মটা ঠিক কেমন ছিল। এখানে দেখতে পাচ্ছি যে এই রকমভাবে এটা একটা বইয়ের পেজের জেরক্স, একটা ফটোকপি একটুখানি অংশ। এই রকম করে বিদ্যাসাগর লিখেছিলেন। এই যে এক নম্বরে তার একটা মুহূর্তের স্মৃতি, 2 নম্বরে আর একটা মুহূর্তের অভিজ্ঞতা, 3 নম্বরে আর একটা মুহূর্ত, এই করতে করতে তিনি এইভাবে এগিয়েছেন খানিকটা। তারপর আবার কিছুটা এরকম প্যারাগ্রাফ আকারে, এরকম অনুচ্ছেদ আকারে বলেছেন।
তারপরে আবার একটা প্রসঙ্গে কিছু পয়েন্ট করেছেন। এছাড়া কিছু ফুটনোট ছিল। ফুটনোট বলতে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এক নিনা, তো এই নিনা শব্দটার অর্থ অ্যাকচুয়ালি কি সেইটা বোঝানোর জন্য এই 1 নম্বর করে একটা উনি পরে সূত্র নির্দেশ করেছেন। ঠিক একইভাবে এই যে এখানে একটা রয়েছে, এইরকম করে করে তিনি ফুটনোট করেছিলেন। ঠিক এইরকম করে এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই তথ্যসূত্র করে তিনি এইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই করে তিনি এখানে করেছেন খানিকটা। এই হচ্ছে বিষয়। কোনো মুহূর্তের বর্ণনা ওই মূল প্রবন্ধে সেখানে একটু কম দিয়েছেন, এখানে আবার ডিটেলসে সেই প্রসঙ্গের আরও অনেকগুলো কথা বলেছেন। তো এইভাবে আর কি বিদ্যাসাগর এই রচনাটাকে তিনি সাজিয়েছিলেন। তো আমরা এবার কবিতা মানে প্রবন্ধের লাইন বাই লাইন আলোচনা করে এই বিষয়গুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই লাইন বাই লাইন পড়ে যদি কোনো জায়গাতে বুঝতে একটু অসুবিধা থাকে বা বোঝানোর মতো হয়, সেই জায়গাগুলো আমি আমার স্বল্প বুদ্ধিতে যা মনে হয় আমি সেভাবে বোঝাতে বোঝাতে এগোবো। আর তোমরা নিশ্চয়ই যেভাবে MCQ এর জন্য রেডি হতে হয় সেইভাবে তৈরি হয়ে যাবে। আচ্ছা, বলছেন বৎসে প্রভাবতী তুমি দয়া মমতা ও বিবেচনায় বিসর্জন দিয়া এ জন্মের মতো সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছ। মেয়ে মারা গেছে কন্যাটা, তো তার সম্পর্কেই বলা হচ্ছে যে তুমি দয়া মমতা বিবেচনা বিসর্জন দিয়ে, এখানে আসলে কিছুটা খেদ করে বলছেন যে তুমি এত অল্প বয়সে কেন চলে গেলে। হ্যাঁ, তোমার কি কোনো দয়া নেই, কোনো মমতা নেই, কোনো বিবেচনা নেই যে আমরা এই মানুষগুলো কিভাবে তোমার বিরহে এখানে বসে আছি, জীবন কাটাচ্ছি, এই অর্থে বলছেন। কিন্তু আমি অনন্য চিত্ত হইয়া অবিচলিত স্নেহভরে তোমার চিন্তায় নিরন্তর এরূপ নিবিষ্ট থাকি যে তুমি এক মুহূর্তের নিমিত্ত আমার দৃষ্টিপথের বহির্ভূত হইতে পারো নাই। এক মুহূর্তও আমি তোমাকে চোখের আড়াল করতে পারছি না, আমার চোখে সারাক্ষণ তোমার স্মৃতি ভাসছে। প্রতিক্ষণেই আমার স্পষ্ট প্রতীতি হইতেছে। এই অবধি করার পরে এবার তিনি ওই যেটা অরিজিনালি আর কি তিনি লিখেছিলেন সেখানে এই যেনর আগে ছিল এক। এখান থেকে আমরা দেখব কতকগুলো এরকম ছোট ছোট ছবি আমরা দেখতে পাবো, মুহূর্তের ছবি। বলছেন যেন তুমি বসিয়া আছো, আমায় অন্য মনে চলিয়া যাইতে দেখিয়া নিনা বলিয়া কর প্রসারণ পূর্বক কোলে লইয়া বলিতেছ। লইয়া বলতে লইতে বলিতেছ। নিনা বাচ্চা মেয়ে, 3 বছরের মেয়ে বা 2-2.5 বছরের ধরে নেওয়া যাক। তো ওই বয়সের মেয়েদের কথাটা একটু শিশুদের কথা আধো আধো হয়। তো শব্দটা উনি পরে ফুটনোট দিয়ে বলছেন, ওটার মানে হচ্ছে নে না, অর্থাৎ আমাকে নে না কোলে, এই কথাটা বলছে। এই বললে হাত বাড়িয়ে দিত, এটা এই একটা দৃশ্য। 2 নম্বর দৃশ্য কি, যেন তুমি উপরের জানালা হইতে দেখিতে পাইয়া আয় না বলিয়া সলিল কর সঞ্চালন সহকারে আমায় আহ্বান করিতেছ। জানলা থেকে দেখতে পেয়েছে বিদ্যাসাগর, ঢুকছেন, সাথে সাথেই মেয়েটা বলছে আয় না বলে উনি ডাকছেও। 3 নম্বর হচ্ছে, এরপর বলছে যে যেন আমি আহার করিতে গিয়া আসনে উপবিষ্ট হইয়া তোমার পূজ্যপাদ পিতামহ দেবীকে প্রভাবতী কোথায় এই কথা জিজ্ঞাসা করিতেছি। বিদ্যাসাগরকে খেতে দিয়েছে ওদের বাড়িতে, বিদ্যাসাগর খাচ্ছেন, ঠিক এই সময়টায় মানে খাচ্ছেন মানে খেতে বসছেন, এই সময়টাতে ওর ঠাকুমাকে বলছে যে প্রভাবতী কোথায়, এটা। আর তুমি শ্রবণ মাত্র সত্তর পদসঞ্চারে আসিয়া এই আমি আসিয়াছি বলিয়া, এই আমি এসেছি বলিয়া প্রফুল্ল বদনে আমার ক্রোড়ে উপবেশন করিতেছ। কথা শুনেই প্রভাবতী ছুটে আসতো এবং ওর কোলে বসতেন আর কি, বিদ্যাসাগরের কোলে বসতো। এরপর বলছে যেন তুমি আমার ক্রোড়ে বসিয়া আহার করিতে করিতে 16 বলিয়া আমার জানুতে মস্তক বিন্যস্ত করিয়া শয়ন করিতেছ। তো অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে এই যে এই জায়গাটাতে বিদ্যাসাগরের যে মূল রচনা, সেই মূল রচনাতে রয়েছে যে আমার ক্রোড়ে বসিয়া আহার করিতে করিতে মাগি 16 বলিয়া আমার জানুতে মস্তক বিন্যস্ত করিয়া শয়ন করিতেছ, যেন মেয়েটা শুয়ে পড়তো ওনার কোলে। এবার বলছে মাগি 16, মাগি বলতে আমরা জানি যে এরকম
শরৎচন্দ্রের লেখা বা এরকম পুরনো দিনের আরও কিছু লেখকদের লেখার মধ্যে আমরা এটা দেখতে পাই যে মেয়েদের বা নারীদের বিশেষ করে একটু ওই প্রণয়ী স্থানীয় যে নারী আর কি, তারা মূলত তাদেরকে মাগি বলে সম্বোধন করা হতো। এমনকি মেয়েরা নিজেদেরকেও এরকম যে মাগি এই শব্দটাকে মানে আমরা আজকে যতটা স্ল্যাং হিসাবে বা খারাপভাবে ব্যবহার করি, তখন এইভাবে ব্যবহার হতো না। এটা একটা খুব স্বাভাবিক একটা কথা বলেই মেনে নেওয়া হতো। এমনকি আমরা এই রামকৃষ্ণদেবের কথার মধ্যেও এরকম যে অনেক এই ধরনের গ্রাম্য যে কথাগুলো, গ্রামীণ যে কথাগুলো, সেই কথাগুলোকে আমরা দেখতে পেতাম, যেটা খুব স্বাভাবিক কথা ছিল। তো আমাদের এখানে সংকলকেরা কেন এখানে ওই মাগি শব্দটাকে অফ করে দিলেন আমার জানা নেই। সম্ভবত তারা মনে করছেন যে আজকালকার শিক্ষার্থীরা খুব একটা ম্যাচিওর্ড নয় বা টিচাররাও এই ব্যাপারটা, কিন্তু আমার মনে হয়েছে এটা সংকলকদেরই ইম্যাচিওরিটির ব্যাপার। এটা আমার মনে হয়েছে যে এটা বোধহয় না করাটাই ভালো ছিল। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের লেখায়, শুধু রবীন্দ্রনাথ নয় আরও অনেক সাহিত্যিকদের লেখাতে আমরা বাড়া এই শব্দটা আমরা ওখানে পাই। মানে হচ্ছে অনেক বড় বা অনেক বেশি, এই অর্থে আমরা এই শব্দটাকে ব্যবহার করতে দেখে থাকি। এমনকি আমরা কবিতাতেও আমরা দেখেছি যে সত্যেন্দ্রনাথের সেখানে বলছে সব সাধনার বাড়া। এখন কথা হলো এই যে এই শব্দটা আজকের দিনে আমরা একটা স্ল্যাং হিসাবে ব্যবহার করি, শুধু এই কারণেই কি এই শব্দগুলোকে আমরা আমাদের ডিকশনারি থেকে ছাঁটাই করে দেব? আমাদের সাহিত্যের একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেই জায়গা থেকে এই কথাগুলোকে আমরা আউট করে দেব? এটা কোন ধরনের ম্যাচিউরিটির পরিচয় হোক আমার জানা নেই। যাই হোক, এক্ষেত্রে তোমাদের মতামত আমার একটু আমার জানতে ইচ্ছে করবে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত এক্ষেত্রে। আচ্ছা, তো এখানে বলছে যে এখানে বিদ্যাসাগর আবার ফুটনোট দিয়েছেন এই 2 নম্বরে। ফুটনোটে বলছেন যে মাগি শোলো বলিতে মাগি শুইল, আমি আদর করিয়া তোমায় মাগি বলিয়া আহ্বান ও সম্ভাষণ করিতাম, তদনুসারে তুমিও মাগি শব্দে আত্মনির্দেশ করিতে, নিজের কথা বলিতে। তোমার এই দৈনন্দিন মঞ্জুল শয়নলীলা নয়নগোচর করিয়া ব্যক্তিমাত্রেই পুলকিত হইতেন। ওই যে বিদ্যাসাগরের কোলেই সে শুয়ে পড়তো, এটা দেখে অনেকে পুলকিত হতো। যাই হোক, এটা একটা ঘটনা ছিল। এরপর বলছে, যেন আমি আহার আনতে আসন হইতে উত্থিত হইবা মাত্র তুমি আমার সঙ্গে ঝগড়া করিতেছ, আর সকলে সাতিশয় আহ্লাদিত মনে সহাস্য বদনে শ্রবণ ও অবলোকন করিতেছেন। বলছে যে যখন খেয়ে উঠে যেতেন বিদ্যাসাগর, সেই সময়টায় ও যেন বিদ্যাসাগরের সঙ্গে ঝগড়া করতো নানা বিষয়ে। কেন আমাকে ঘুম থেকে তুলে দিলি, কেন আর একটু বসলি না, এটা সেটা এরকম অনেক কিছুই হয়তো বলতো। বিদ্যাসাগর এখানে ফুটনোট দিচ্ছেন এরকম যে তুমি এই নিয়মিত কৃত্রিম ঝগড়ার সময়ে এরূপ স্বরভঙ্গি, বাক্যবিন্যাস ও অঙ্গ সঞ্চালনাদি করিতে যে তদ্দর্শনে নিতান্ত পামরেরও হৃদয় অনির্বচনীয় আনন্দ প্রবাহে ও অননুভূতপূর্ব কৌতূহল রসে উচ্ছ্বলিত হইত। বস্তুত এই ব্যাপার এত মধুর ও এত প্রীতিপদ বোধ হইত যে তাহা প্রত্যক্ষ করিবার নিমিত্ত অনেকে তৎপ্রতীক্ষায় দণ্ডায়মান থাকিতেন। মানে বলছে যে তুমি সেই সময়টায় আমার সঙ্গে যখন ঝগড়া করতে, তখন তুমি এমন অঙ্গ সঞ্চালন করতে এবং এমন বাক্যবিন্যাস তুমি করতে, বাচ্চা মেয়ে তার ওই রকম পাকা পাকা কথা শুনতে সবাই বেশ কৌতুক বোধ করতেন। তাই বলছে অনেকে দাঁড়িয়ে থাকতো যে আচ্ছা দেখা যাক পরে উনি খাবার থেকে ওঠার সময় ওদের কি এই কথোপকথন হয় সেটা একটু শুনে যাব, এরকম। আচ্ছা, এরপরে আবার বলছেন যে যেন আমি বিকালে বাড়ির ভিতরে জল খাইতেছি, তুমি ক্রোড়ে বসিয়া আমার সঙ্গে জল খাইতেছ। তুমি আমার কোলে বসে আমার থেকে জল খাচ্ছ এবং জল খাওয়ার পর আমি মুখে সুপারি দিবা মাত্র তুমি দুখুনি দে বলিয়া অঙ্গুলি দ্বারা আমার মুখ হইতে সুপারি বহিষ্কৃত করিয়া লইতেছ। তাহলে ছোট মেয়ে, তার কথা পুরো ফোটেনি, বলছে দুখুনি দে, মানে বিদ্যাসাগর পরে নোট দিচ্ছেন দুখানি দে, এই অর্থে এখানে বলছেন। আচ্ছা, বলে আমার মুখের থেকে আর কি সুপারি বের করে নিতে। যেন তুমি বাহিরে আসিবার নিমিত্ত আমার ক্রোড়ে আরোহণ করিয়াছ এবং সিঁড়ি নামিবার পূর্বক্ষণে আমার চিবুক ধারণ পূর্বক আকুল চিত্তে বলিতেছ নাফাসনি পড়ে যাব।
মানে যখন বাইরে আসবে তখন অতটুকু বাচ্চা মেয়ে তো বিদ্যাসাগরের কোলে, যে আমাকে নিয়ে চল, তো বিদ্যাসাগর ওকে কোলে নিয়ে নিচে নেমে আসবে সিঁড়ি দিয়ে, সিঁড়ি থেকে নামার সময় আবার বলছে যে লাফাসনি যেন, হ্যাঁ এই রকম পড়ে যাব। আচ্ছা, বলছে আমি কৌতুক করিবার নিমিত্ত বলিতেছি না, আমি লাফাবো। তুমি অমনি ঈষৎ কোপাবিষ্ট হইয়া তোমার জননীর দিকে মুখ ফিরাইয়া বলিতেছ, দেখ দেখি মা, আমার কথা শোনে না। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে বিদ্যাসাগর আরেকটা নোট দিয়েছেন এরকম, সেটা হচ্ছে এই যে তুমি এমন ভীরু স্বভাবা ছিলে যে কখনো সাহস করিয়া গাড়িতে চড়িতে পারো নাই, গাড়িতে উঠলেই ওর ভয় লাগতো। এরকম আমরা ছোট বাচ্চাদের অনেককে দেখেছি এরকম, যে গাড়ি টাড়ি বা অনেক কিছু এরকম সেখানে তারা ভয় পায় সেরকম। এবং সেই ভীরু স্বভাববশত পড়িয়া যাইবার ভয়ে সিঁড়ি নামিবার পূর্বক্ষণে আমায় সাবধান করিয়া দিতে। এই কথাটা এখানে নোট হিসাবে ছিল নিচে। এরপর বলছেন যে যেন তোমার দাদারা উনি আর তোমায় ভালোবাসিবেন না বলিয়া, এই বলিয়া ভীতি প্রদর্শন করিতেছে। আর একটা দিনের ঘটনা বলছেন যে যেন একদিন এরকম ঘটছে যে তোমার দাদারা বলছেন উনি কিন্তু তোমাকে আর ভালোবাসবেন না, তুমি তাহা পরিহাস বলিয়া বুঝিতে না পারিয়া, এটা যে পরিহাসের কথা, এটা যে এমনি ঠাট্টা করে বলছে, এইটা বুঝতে না পেরে পাছে আমি আর না ভালোবাসি এই আশঙ্কায় আকুল চিত্ত হইয়া ভালোবাসবি এই কথা আমায় অনুপমেয় শিরশ্চালন সহকারে বারংবার বলিতেছ। তুমি যেন বারংবার মাথাটা দুই দিকে নাড়িয়ে বলছে না আমাকে ভালোবাসবি। হ্যাঁ এটা আচ্ছা, যেন আমি আচ্ছা এই ক্ষেত্রে এক্ষেত্রে বিদ্যাসাগর আরেকটা নোট দিয়েছিলেন, সেটা এরকম অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত, আমার খুব প্রিয় মুহূর্ত আর কি। বলছেন যে এই বিষয়ে একদিনের ব্যাপার মনে হইলে হৃদয় বিদীর্ণ হইয়া যায়। আমি বাহিরের বারান্দায় বসিয়া আছি, তুমি বাড়ির ভিতরের নিচের ঘরের জানালায় দাঁড়াইয়া। বিদ্যাসাগর বারান্দায় বসে আর প্রভাবতী বাড়ির ভেতরের নিচের ঘরের জানালায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথোপকথন করিতেছ। এমন সময়ে শশী অর্থাৎ রাজকৃষ্ণবাবুর জ্যেষ্ঠ পুত্র কৌতুক করিবার নিমিত্ত বলিল, উনি আর তোমায় ভালোবাসিবেন না। তুমি অমনি শিরশ্চালনপূর্বক ভালোবাসবি এই কথা আমায় বারংবার বলিতে লাগিলে। অন্যান্য দিন আমি ভালোবাসিব বলিয়া অবিলম্বে তোমার শঙ্কা দূর করিতাম। অন্যান্য দিন বলতো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবো, তখন মেয়েটার মনের শঙ্কাটা কেটে যেত। সেদিন সকলের অনুরোধে আর ভালোবাসিব না এই কথা বারংবার বলিতে লাগিলাম। সবাই বলছে না না আপনি এত সহজে বলবেন না, দেখি ও কি করে। তো বলছে উনিও ওই কথা শুনে বলছে আমি আর ভালোবাসবো না। তুমিও প্রতিবারেই না ভালোবাসবি এই কথা বলিতে লাগিলে। অবশেষে আমায় দৃঢ় প্রতিজ্ঞ স্থির করিয়া, অবশেষে যখন বাচ্চাটা বুঝতে পারলো যে উনি আর আমাকে ভালোবাসবেন না, তুমি স্ফূর্তিহীন বদনে মানে দুঃখিত বদনে, দুঃখিত মুখে তু ভালোবাসিবিনি আমি ভালোবাসবো। কি অদ্ভুত কথা! এই কথা এরূপ মধুর স্বরভঙ্গি ও প্রভূত স্নেহরস সহকারে বলিয়া বিরত হইলে, যে তুই ভালোবাসবি না ঠিক আছে কিন্তু আমি ভালোবাসবো। বাচ্চাটা যখন এই কথা বলে মুখ কালো করে চুপ করে গেল, বলছে তদ্দর্শনে সন্নিহিত ব্যক্তিমাত্রেরই অন্তঃকরণ অননুভূতপূর্ব প্রীতিরসে পরিপূর্ণ হইল। যারা উপস্থিত ছিল সবাই সেদিন অবাক হয়ে গেছে। আমি এই চিরস্মরণীয় ব্যাপার কস্মিন কালেও বিস্মৃত হইতে পারিব না। কি অদ্ভুত মুহূর্ত! সত্যি কথা বলতে কি, আমি যখন কল্পনায় এই দৃশ্যগুলো ভাবার চেষ্টা করি, বিদ্যাসাগরের যা ছবি ইন্টারনেটে আমরা দেখেছি, যে মানুষটা ঊনবিংশ শতকের মতো একটা সংস্কার আচ্ছন্ন শতকের কলকাতাতে দাঁড়িয়ে গোটা দেশের
বিপক্ষে গিয়ে এত বড় বড় সংস্কার এবং বিপ্লবের কাজ করেছেন, এতটা পৌরুষ শক্তিতে পরিপূর্ণ যে মানুষটি ব্রিটিশের দর্পের সামনেও মাথা উঁচু করে কথা বলেছেন, সেই মানুষটির সঙ্গে মানে এরকম একটা পরিচয়, অদ্ভুত একটা পরিচয়, একটা বাচ্চা মেয়ের সাথে প্রভাবতী সম্ভাষণ না লিখলে সম্ভবত সত্যি কথাই বিদ্যাসাগরের যে স্বরূপ, তার একটা দিক আমাদের অজানা থেকে যেত চিরদিনের জন্য। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি। বলছে, আর একটা দিনের কথা বলছে, যেন আমি খাবো খাবো বলিয়া তোমার মুখচুম্বনের নিমিত্ত আগ্রহ প্রদর্শন করিতেছি। একদিন যেন বাচ্চাটাকে বলছে খাবো খাবো, অর্থাৎ এরকম আমরা চুমু খাই, হ্যাঁ, কেউ আবার বলে একটা হামি দাও, কেউ বলে একটা পাপ্পি দাও, এরকম নানা রকম বাচ্চাদের সঙ্গে যেরকম আমরা বলি। তুমি এই খা বলিয়া ডাইনের গাল ফিরাইয়া দিতেছ, ডান গালটা ফিরিয়ে দিচ্ছেন, খা। আমি ও খাবো না বলিয়া মুখ ফিরাইতেছি, তুমি তবে এই খা বলিয়া বামের গাল ফিরাইয়া দিতেছ। আমি ও খাবো না বলিয়া আবার মুখ ফিরাইতেছি। অবশেষে তুমি আর কিছু না বলিয়া আপন অধর আমার অধরে অর্পিত করিতেছ, তোমার ঠোঁটটা আমার ঠোঁটে যুক্ত করছো। বাচ্চাদের মানে এই দৃশ্যটাকে যদি আমরা একটা কল্পনার চোখে দেখি, কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য মনে হবে। আচ্ছা, এই রূপে আমি সর্বক্ষণ তোমার অদ্ভুত মনোহর মূর্তি ও নিরতিশয় প্রীতিপদ অনুষ্ঠান সকল অবিকল প্রত্যক্ষ করিতেছি। এক মিনিট। বলছে, এই যে এতগুলো কথা বলা হলো, এই পর্যন্ত ওই পয়েন্ট আকারে উনি লিখেছিলেন, মোট 9টা পয়েন্ট করে এই আগের কথাগুলো লিখেছিলেন। এরপরে আবার এখান থেকে উনি এখানে যেরকম বর্ণনা আছে এরকম প্যারাগ্রাফ ওয়াইজ লিখছেন। এই রূপে আমি সর্বক্ষণ তোমার অদ্ভুত মনোহর মূর্তি, তোমার অদ্ভুত চেহারা, সৌন্দর্য এবং নিরতিশয় প্রীতিপদ অনুষ্ঠান, মানে তোমার যেসব ঘটনা তোমার সঙ্গে রিলেটেড, সেগুলো অবিকল প্রত্যক্ষ করিতেছি, যেন চোখের সামনে আমার সামনে হুবহু ভেসে উঠছে। কেবল তোমার কোলে লইয়া তোমার লাবণ্যপূর্ণ কোমল কলেবর পরিস্পর্শে শরীর অমৃতরসে অভিষিক্ত করিতে পারিতেছি না। বলছে, শুধু তোমার ওই সুন্দর দেহটাকে আমার কোলে নিয়ে আমি স্নেহরসে আবৃত হতে পারছি না। দৈবযোগে একদিন দিবাভাগে আমার নিদ্রাবেশ ঘটিয়াছিল। বলছে যে একদিন হঠাৎ করে দিনের বেলায় আমার ঘুম এসে গেছিল। কেবল সেই দিন সেই সময়ে ক্ষণকালের জন্য তোমায় পাইয়াছিলাম। সেই দিন ওই ঘুমের মধ্যে আমি কিছুক্ষণের জন্য তোমাকে পেয়েছিলাম, অর্থাৎ স্বপ্ন দেখেছিল নিশ্চিতভাবেই। দর্শন মাত্র আহ্লাদে অধৈর্য হইয়া অভূতপূর্ব আগ্রহ সহকারে ক্রোড়ে লইয়া প্রগাঢ় স্নেহভরে বাহু দ্বারা পীড়নপূর্বক সজল নয়নে তোমার মুখচুম্বনে প্রবৃত্ত হইতেছি। মানে পাগলের মতো মেয়েটাকে জড়িয়ে ধরেছেন স্বপ্নের মধ্যে। এমন সময়ে এক ব্যক্তি আহ্বান করিয়া আমার নিদ্রাভঙ্গ করিলেন। দিনের বেলায় কেউ একজন এসে ওনার নাম ধরে ডাকলেন। এই আকস্মিক মর্মভেদী নিদ্রাভঙ্গ দ্বারা সেদিন যে বিষম ক্ষোভ ও ভয়ানক মনস্তাপ পাইয়াছি, তাহা বলিয়া ব্যক্ত করিবার নহে। বলছেন, সেদিন আমার যে এত রাগ হয়েছিল, সেটা আমি কোনোভাবে ভাষায় ব্যক্ত করতে পারবো না। এরপর বলছেন, বৎসে, তোমার কিছুমাত্র দয়া ও মমতা নাই। যখন তুমি এত সত্বর চলিয়া যাইবে বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলে, তখন তোমার সংসারে না আসাই সর্বাংশে উচিত ছিল। তুমি যদি এত অল্প বয়সে চলে যাবে, আমরা একটু কল্পনা করে দেখি, ভগবান না করুন বা আল্লাহ বা অন্য আমরা যাকে সর্বশক্তিমান মনে করি, আমাদের সৃষ্টিকর্তা এমনটা আমাদের সঙ্গে না করুন, যদি আমাদের নিকট আত্মীয় কেউ এত অল্প বয়সে চলে যায়, কেমন মনে হবে যে কেন এসেছিল, কোথায় চলে গেল। তুমি স্বল্প সময়ের জন্য আসিয়া সকলকে কেবল মর্মান্তিক বেদনা দিয়া গিয়াছ। আমি যে তোমার অদর্শনে কত যাতনা ভোগ করিতেছি, তাহা তুমি একবারও ভাবিতেছ না। এতটা কষ্ট এখানে বিদ্যাসাগর জানাচ্ছেন।
বৎসে কিছুদিন হইল আমি নানা কারণে সাতিশয় শোচনীয় অবস্থায় অবস্থাপিত হইয়াছি। অ্যাকচুয়ালি যে সময়টায় বিদ্যাসাগর এটা লিখছেন, আমি এর একটা রচনাবলী পড়েছিলাম, সেটা হচ্ছে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। ওখানে এই প্রভাবতী সম্ভাষণ যে রচনাটা, তার ভূমিকা আকারে এই সম্ভবত সুরেশচন্দ্র সমাজপতি, যিনি বিদ্যাসাগরের নাতি ছিলেন, উনি একটা ভূমিকা লিখেছিলেন, মানে কোন সময়ে বিদ্যাসাগর এটা লিখেছেন। তো উনি ওখানে আর কি, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, আমার কাছে ছবিটাও নেই, আমি ওটা রেখে দিইনি, মানে বইটা আমার কাছেই নেই। ওখানে সুরেশচন্দ্র সমাজপতি এরকম বলেছিলেন যে ওই প্রভাবতী কবে জন্মগ্রহণ, কবে মৃত্যু, এইসব ব্যাপার স্যাপার। হ্যাঁ, সেখানে আরেকটা কথা ছিল যে আমার যে দাদু ওই সময়টাতে, মানে উনি বলছেন, অর্থাৎ বিদ্যাসাগর ওই সময়টাতে নানা কারণে এই সমাজের প্রতি বা এই সমাজের তথাকথিত সভ্য মানুষদের প্রতি বেশ বিরক্ত ছিলেন। তার এগুলো আর ভালো লাগছিল না। আমরা জানি বিদ্যাসাগর শেষ জীবনে কিছুদিনের জন্য তিনি ওই আদিম অধিবাসীদের সঙ্গে জীবনযাপন করতেন, এরকম, মানে আমাদের এই সভ্য সমাজ থেকে তিনি একটু দূরে চলে যেতে চাইছিলেন। রবীন্দ্রনাথের লেখাতেও আমরা এরকম পাই যে রবীন্দ্রনাথ বলছেন খেদ সহকারে যে বিদ্যাসাগরকে আমাদের বাঙালি সমাজ বুঝতে পারেনি, এটা। তো এখানে সেই প্রসঙ্গটা বিদ্যাসাগর নিজেই বলছেন যে কিছুদিন হইল নানা কারণে আমি একটু শোচনীয় অবস্থার মধ্যে আছি। সংসার নিতান্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে। কেবল এক পদার্থ ভিন্ন আর কোনো বিষয়েই কোনো অংশে কিঞ্চিত মাত্র সুখভোগ বা প্রীতিলাভ হইত না, সুখবোধ বা প্রীতিলাভ হইত না। বলছে এই সংসারে শুধু একটা বিষয়েই, একটা জিনিসেই শুধু আমার একটু আনন্দ হতো। তুমি আমার সেই পদার্থ ছিলে, তুমিই ছিলে সেই ব্যাপারটা, সেই মানুষটা বা সেই বস্তুটা বা যাই বলি না কেন। ইদানিং একমাত্র তোমায় অবলম্বন করিয়া এই বিষময় সংসার অমৃতময় বোধ করিতেছিলাম। যখন চিত্ত বিষম অসুখে ও উৎকট বিরাগে পরিপূর্ণ হইয়া সংসার নিরবচ্ছিন্ন যন্ত্রণা ভবন বলিয়া প্রতীয়মান হইত, যখন, সত্যি কথা বলতে কি, এই সময় বিদ্যাসাগর অনেকের দ্বারা প্রতারিত হয়েছিলেন, অনেকের দ্বারা তিনি উপকার করে কৃতজ্ঞতা পেয়েছেন, এটা রবীন্দ্রনাথ এই ভাষায় কথা বলছেন। এবং আমরা দেখি বিদ্যাসাগর যাদের জন্য এতটা করেছেন, সেই মানুষগুলোই বিদ্যাসাগরকে প্রতি পদে পদে আঘাত করেছে। তো এইখানে বলছে যে সংসারটা বিষময় মনে হতো, সেই সময়ে তোমায় কোলে লইলে ও তোমার মুখচুম্বন করিলে আমি আমার সব শরীর তৎক্ষণাৎ যেন অমৃত রসে অভিষিক্ত হইত। বলছে বৎসে, তোমার কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল বলিতে পারি না। তুমি অন্ধ তমসাচ্ছন্ন গৃহে প্রদীপ্ত প্রদীপের এবং চিরশুষ্ক মরুভূমিতে প্রভূত প্রস্রবণের কার্য করিতেছিলে। আচ্ছা, আমরা পড়ে যাচ্ছি কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে কথা বলছি না, এই ধরনের প্রশ্নগুলোই আসবে। এখানে দুটো উপমা দিয়েছে, একটা হচ্ছে তমসাচ্ছন্ন গৃহে প্রদীপ্ত প্রদীপের, আর একটা বলছে চিরশুষ্ক মরুভূমিতে প্রভূত প্রস্রবণের কার্য করিতেছিলে। অর্থাৎ তমসাচ্ছন্ন গৃহে, অন্ধকারাচ্ছন্ন গৃহে তুমি যেন জ্বলন্ত আলোর মতো সব অন্ধকার দূর করে দিতে। চিরশুষ্ক মরুভূমিতে, যাদের জীবন মরুভূমিময়, সেই জায়গাটায় তুমি প্রস্রবণের, অর্থাৎ কি বলে, শান্তি বাড়ি, তার কার্য করিতেছিলে, যেখান থেকে জলধারা প্রবাহিত হয়। বলছে অধিকার কি বলিব, ইদানিং তুমি আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে। আমার জীবনটা একমাত্র তোমাকে ঘিরেই আবর্তিত হচ্ছিল, তোমার জন্যই আমি একটু জীবন ধারণ করার রসদ পাচ্ছিলাম। সুতরাং তোমার অসৎভাবে আমার কীদৃশ শোচনীয় অবস্থা ঘটিয়াছে, তাহা তুমি ইচ্ছা করিলে অনায়াসে স্বীয় অনুভব পথে উপনীত করিতে পারো। বলছে তাই আজকে তুমি নিশ্চয়ই একটু অনুভব করার চেষ্টা করলে বুঝতে পারবে যে তোমার অবর্তমানে আমার আজকে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এরপর বলছেন, কিন্তু এক বিষয় ভাবিয়া আমি কিঞ্চিত অংশে বিতোষক ও আশ্বাসিত হইয়াছি। এইখানে এসে বিদ্যাসাগর প্রসঙ্গ বদলাচ্ছেন।
এর আগের অংশে আমরা দেখেছি বিদ্যাসাগরের সঙ্গে, একদম প্রথম অংশে বিদ্যাসাগরের সঙ্গে প্রভাবতীর যে অদ্ভুত একটা প্রীতিময় সম্পর্ক, সেটা দ্বিতীয় অংশটাতে দেখেছি। সেখানে বিদ্যাসাগর খেদ প্রকাশ করছেন যে তুমি কেন চলে গেলে, তোমাকে ছেড়ে আমাদের কি দশা হয়েছে ভাবতে পারছো। এই অংশে এসে বিদ্যাসাগর তৎকালীন সমাজের একটা বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরছেন, করুণ বাস্তব চিত্র। বলছেন, একটা বিষয় ভেবে আমি কিছুটা আমার শোক কম হয়, আমি কিছুটা আশ্বাস পাই, অর্থাৎ আমার কষ্ট বা আমার ব্যথা একটু কমে যায়। কি? বৎসে, তুমি এমন শুভক্ষণে জন্মগ্রহণ করিয়াছিলে যে ব্যক্তিমাত্রেই তোমার অদ্ভুত মনোহর মূর্তি ও প্রভূত মাধুরীপূর্ণ ভাবভঙ্গি দৃষ্টিগোচর করিয়া নিরতিশয় পুলকিত ও চমৎকৃত হইতেন। তুমি যে সময় জন্মেছিলে, বলছে তুমি যেন খুব শুভক্ষণে জন্মেছিলে, এই জন্য তোমার সমস্ত কিছু সবাই দেখে খুব ভালোবাসত। তোমার কোনো মুহূর্ত অন্যের কাছে খারাপ লাগেনি, কেউ তোমাকে বকেনি কোনো দিন। এটা তুমি একটা অদ্ভুত সুন্দর জীবন যাপন করে গেছো। তুমি সকলের নয়নতারা ছিলে, সকলেই তোমায় আপন প্রাণ অপেক্ষা প্রিয় জ্ঞান করিতেন, সবাই তোমাকে ভালোবাসত। এই নগরের অনেক পরিবারের সহিত আমার প্রণয় ও পরিচয় আছে। এই নগর বলতে কোন নগরের কথা বলা হচ্ছে? কিন্তু কোনো পরিবারেই তোমার ন্যায় অবিসংবাদে সব সাধারণের নিরতিশয় স্নেহভূমি ও আদরভাজন অপত্য এ পর্যন্ত আমার দৃষ্টিপথে পতিত হয় নাই। মানে কি বলছে? আমি অনেক বাড়িতে, এই শহরের অনেক বাড়িতে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু এই রকম তোমার মতো সবার স্নেহ ভালোবাসা পায় এরকমটা আমি আজ পর্যন্ত কোনো বাড়ির কোনো শিশুকে দেখিনি। আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি সেখানে শিশুদেরকে বকাঝোকা করা হয়, কিন্তু তুমি এমন অদ্ভুত একটা জীবন পেয়েছিলে, তোমাকে কেউ বকতো না। বলছে, তুমি যে স্বল্পকাল সংসারে ছিলে তাহা আদরে আদরে অতিবাহিত করিয়া গিয়াছে, সবাই ভালোবেসেছে। অস্নেহ বা অনাদর কাহাকে বলে এক মুহূর্তের নিমিত্ত তোমায় তাহার অনুমাত্র অনুভব করিতে হয় নাই, অর্থাৎ তোমাকে কখনো খারাপ ব্যবহার পেতে হয়নি। এরপর বলছেন, কিন্তু এই নৃশংস সংসারে দীর্ঘকাল অবস্থিতি করিলে উত্তরকালে তোমার ভাগ্যে কি ঘটিত তাহার কিছুমাত্র স্থিরতা নেই। বলছে, কিন্তু বৎসে, তুমি যদি এই নৃশংস সংসারে, অদ্ভুতভাবে সংসার সম্পর্কে বিশেষণ ব্যবহার করছেন, দেখো, এই নৃশংস সংসারে তুমি যদি আরও দীর্ঘকাল অবস্থান করতে, অর্থাৎ আরও বেশি দিন বাঁচতে, তাহলে পরবর্তীকালে তোমার ভাগ্যে কি ঘটতো তার কোনো মাত্র গ্যারান্টি নেই, স্থিরতা নেই। হয়তো ভাগ্যগুণে সৎপাত্রে প্রতিপাদিত্য ও সৎ পরিবারে প্রতিষ্ঠিতা হইয়া অবিচ্ছিন্ন সুখ সম্ভোগে কাল হরণ করিতে। বলছে, হয়তো এমন হতো যে তুমি হয়তো একটা খুব সৎ পাত্রে হাতে পড়লে বা একটা সৎ পরিবারে পড়লে, যেখানে তুমি নিরবচ্ছিন্ন সুখ ভোগ করে গেলে। নয়তো ভাগ্য দোষে অসৎ পাত্রের হস্তগতা ও অসৎ পরিবারের করাল কবলে পতিত হইয়া অবিচ্ছিন্ন দুঃখ সম্ভোগে কালাতিপাত করিতে হইত। বলছে, হয়তো তুমি ভালো থাকতে, অথবা তুমি খুব খারাপ একটা পাত্র এবং খারাপ পরিবারের হাতে পড়ে জীবনটা তছনছ হয়ে যেত। বলছে, যদি পরম যত্নে ও পরম আদরে পরিবর্ধিত করিয়া পরিশেষে তুমি তোমার বৈগুণ্য নিবন্ধন দুঃসহ ক্লেশ পরম্পরায় কাল যাপন করিতেছ, ইহা দেখিতে হইত, তাহা হইলে আমাদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত। বলছেন যে ভালো হতো কিনা তো কোনো গ্যারান্টি নেই। যদি এমন হতো যে তুমি এই ছোটবেলায় এত সুখ ভোগ করে বড় হয়েছো, কিন্তু তারপরে তুমি এমন একটা ফ্যামিলিতে গিয়ে পড়লে যে ফ্যামিলিতে তোমার জীবনটা শেষ হয়ে গেল, এইটা দেখলে আমাদের হৃদয়টা ফেটে যেত। বলছে, বোধ হয় তোমার অতর্কিত অন্তর্ধ্যান নিবন্ধন যাতনা অপেক্ষা সে যাতনা বহু সহস্র গুণে গরীয়সী হইত। বলছেন যে সম্ভবত এই যে তুমি হঠাৎ করে মারা গেছো, সেটা ব্যবহার করেননি, বলছে অন্তর্ধ্যান নিবন্ধন। আর তুমি যে এই যে অতর্কিতে হঠাৎ করে তুমি যে মারা গেলে, এর যে যন্ত্রণা আমরা পাচ্ছি, এই যন্ত্রণার চেয়ে
তুমি যদি ভবিষ্যতে খুব কষ্ট পেতে কোনো সংসারে, সেই যন্ত্রণা আমার অনেক গুণ বেশি হতো। গরীয়সী শব্দটা এখানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। অনেক গুণ মানে বেশি হতো সেই যন্ত্রণাটা আমাদের জন্য। এরপর বলছে, তুমি স্বল্পকালে সংসার ব্রতের উদযাপন করিয়া আমাদের এই সম্ভাবিত অতি বিষম আন্তরিক যাতনাভোগের সম্পূর্ণরূপ অপসারণ করিয়াছ। বলছে কি, তুমি স্বল্পকালে সংসার ব্রতের উদযাপন করিয়া, তুমি এই সংসার ব্রত খুব স্বল্পকাল উদযাপন করেছ। এইটা করে তুমি কি করেছ, আমাদের এই সম্ভাবিত অতি বিষম আন্তরিক যাতনা ভোগের সম্পূর্ণরূপ অপসারণ করিয়াছ। কোন যাতনা ভোগের কথা বলছে? ওইটা যে ওরা যদি জানতেন, বিদ্যাসাগর যদি জানতেন যে প্রভাবতী, যার সঙ্গে আমার শৈশবে এত ভালো সম্পর্ক, যে প্রভাবতীর আমাদের নয়নের মণি, সেই প্রভাবতী প্রচণ্ড কষ্টে রয়েছে শ্বশুরবাড়িতে, তখন আমরা না পারবো তোমার পাশে দাঁড়াতে, না পারবো এটা সহ্য করতে। সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে তুমি আমাদের রেহাই দিয়েছো এই অতর্কিতে একটু তাড়াতাড়ি চলে গিয়ে। এরপর বলছে, তোমায় যে ক্ষণকালের জন্যে কাহারও নিকট কোনো অংশে অনুমাত্র অস্নেহ বা অনাদরের আস্পদ হইতে হইল না, আদরে আদরে নরলীলা সম্পন্ন করিয়া গেলে, ইহা ভাবিয়া আমি আমার অবোধ মনকে কথঞ্চিত প্রবোধ দিতে পারিব। তোমাকে যে খুব একটা কষ্ট ভোগ করতে হলো না এই সংসারে, এইটা ভেবে আমি কিছুটা হলেও একটু সান্ত্বনা পাব। এই জায়গাটায় আসলে তৎকালীন সমাজের যে নারীদের অসহায়তা, সেই অসহায়তা বিদ্যাসাগরের মতো একজন কোমল হৃদয় মানুষ বা সহৃদয় মানুষ বুঝতে পেরেছেন এবং এখানে তুলে ধরেছেন। এরপর আরও কথা বলছেন বিশেষত দীর্ঘকাল নরলোক বাসিনী হইলে অপরিহরণীয় পরিণয় পাশে বদ্ধ হইয়া প্রৌঢ় অবস্থায় তোমায় যে সকল লীলা ও অনুষ্ঠান করিতে হইত, নিতান্ত শৈশব অবস্থাতেই তুমি তৎসমুদয় সম্যক সম্পন্ন করিয়া গিয়াছ। এইখানে বিদ্যাসাগর আরেকটা প্রসঙ্গের অবতারণা করছেন। বলছেন যে তুমি যদি দীর্ঘকাল এই নরলোকবাসিনী হইতে, তুমি যদি দীর্ঘকাল বেঁচে থাকতে, তবে তুমি পরিণয় পাশে বদ্ধ হইতে, তোমার বিবাহ হতো প্রৌঢ় অবস্থায়, মানে তুমি যখন প্রৌঢ় অবস্থায় পৌঁছাতে, 50 বছরের আশেপাশে তোমার যখন বয়স হতো, তোমার যে সকল লীলা ও অনুষ্ঠান করিতে হইতো, তখন তোমাকে যে যে ঘটনা মানে কাজগুলো করতে হতো, নিতান্ত শৈশব অবস্থাতেই তুমি তৎসমুদয় সম্পন্ন করিয়া গিয়াছিলে, সম্যক সবটা। বলছে যে একজন পরিপূর্ণ নারী, তিনি তার জীবনে যা যা কাজ করে যান, তুমি কিন্তু ওই 3 বছরের মধ্যে তার সব সম্পন্ন করে গেছো। এখানে বিদ্যাসাগর আবার প্রভাবতীর শৈশবের কিছু কিছু স্মৃতি আমাদের সামনে তুলে ধরবেন এবং সেগুলো এতটা তৎকালের সমাজকে ইঙ্গিত করে এবং একটা শিশু মনের পরিচয়কেও ইঙ্গিত করে। কি বলছেন, কি কি রকমের লীলা, এইখানে এসে আবার বিদ্যাসাগর ওই 1, 2, 3, 4 করে সেই লীলাগুলো কি কি, মানে কি কি কাজ একজন মানুষ করেন, সেই কথাগুলো আবার এখানে 1, 2, 3, 4 করে মূল রচনাতে ছিল। এখানে এরকম বলছেন যে অ্যাকচুয়ালি ওই এই যে এখানে ছিল যে সম্পন্ন করিয়া গিয়াছ, এই সম্পন্ন করিয়া গিয়াছর পরে বিদ্যাসাগর এইখানে একটা নোট দিয়েছেন। সেই নোটটা হচ্ছে এখানে একটা কথা ইঙ্গিতে রয়েছে, স্বভাবসিদ্ধ অদ্ভুত কল্পনা শক্তির প্রভাবও বলে তুমি শ্বশুরালয় প্রভৃতি উদ্ভাবিত করিয়া লইয়াছিলে। হ্যাঁ, বলছে যে বাচ্চারা যেটা হয়, আমরা আগে এরকম দেখতাম, এখন একটু কমে গেছে, এখন বাচ্চাদের খেলার ধরন বদলে গেছে। আগের কালে আমরা এরকম দেখেছি যে বাচ্চারা ওই খেলনা বাটি খেলতো, তারপর ছেলে মেয়ের বিয়ে দিত ইত্যাদি ইত্যাদি, এই ধরনের খেলাধুলাগুলো
আগে একটু বেশি ছিল, ইদানিং এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যেহেতু এই যে সময়কালের কথা এখানে আছে, সেই সময়কালে খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত এবং তারা খুব অল্প বয়সে এইসব সংসার টংসার এটা ওটা এই সব টার্মগুলো তারা মোটামুটি বুঝে যেত বা একটু অনুমান করে নিত। তো এখানে বলছে যে স্বভাবসিদ্ধ অদ্ভুত কল্পনা শক্তির প্রভাব বলে তুমি শ্বশুরালয় প্রভৃতি উদ্ভাবিত করিয়া লইয়াছিলে। এখানে নোট দিচ্ছেন বিদ্যাসাগর এরকম, বলছেন যে তুমি শ্বশুরালয়ের নাম কৃষ্ণনগর, স্বামীর নাম গোবর্ধন, শাশুড়ির নাম ভাগ্যবতী এবং পুত্রের নাম নদে রাখিয়াছিলে। কি অদ্ভুত ব্যাপার! মানে নিশ্চয়ই বড়রাও কৌতুক করতো, না হলে একটা বাচ্চার তো একদম নিজের কল্পনা থেকে এটা আসে না। বড়রা এরকম বলতো, যেহেতু 3 বছর বয়স হয়ে গেছে আর হয়তো 1-2 বছরের মধ্যে ওর বিয়ে দিতে হবে, তৎকালের প্রথা তো এটাই বলতো। এবং তারপরে আর 2-3 বছর বাদে 8, 9, 10, 11তে শ্বশুরবাড়ি চলে যেতে হতো মেয়েদের। তো স্বাভাবিকভাবেই এই সময় নিশ্চয়ই একটা খুনসুটি হতো, বড়রা বলতো যে তোমার বিয়ে হবে, তোমার কোথায় বিয়ে হবে, কি হবে না হবে, এরকম বোধহয় আর কি মারতো বাচ্চাদের সাথে। ও প্রভাবতী ও করে নিয়েছিল, বলতো যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর। আর বলতো তোমার স্বামীর নাম কি? বড়রা এরকম হয়তো খেলার ছলে বলতো, বড়রা নিজেদের আমোদের জন্য বলতো। বাচ্চাটাও বলতো স্বামীর নাম গোবর্ধন, হয়তো নামটা কোথাও শুনেছিল, ওর পরিচিত কারোর নাম গোবর্ধন বা কোনো গল্পে টল্পে পড়েছে, বলে দিল। শাশুড়ির নাম ভাগ্যবতী, পুত্রের নাম নদে, এইরকম আর কি। সুতরাং একটা কাল্পনিক সংসার একটা বাচ্চার সেটা তৈরি হয়েছিল। বলছে আবার এখানে বলছে কখনো কখনো স্নেহ ও মমতার আতিশয্য প্রদর্শনপূর্বক ঐকান্তিকভাবে তনয়ের লালন পালনে বিলক্ষণ ব্যাপৃত হইতে। এটা আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি যে স্নেহ মমতার আতিশয্যপূর্বক ঐকান্তিকভাবে তনয়ের লালন পালনে, যে ছোট শিশু হয়তো পুতুল, যে আমার ছেলেটা তার একটু মাথা আঁচড়ে দিল, তার একটু পোশাক পরিয়ে নিল, যে ঠিকভাবে থাকবে, কোনো অসুখ বিসুখ না হয়, এটা সেটা যেরকম বাচ্চারা করে আর কি কল্পনা শক্তির প্রভাবে, সেইটার কথা এখানে বলছে যে কখনো কখনো কঠিন পীড়া হইয়াছে বলিয়া দুর্ভাবনায় অভিভূত হইয়া বিষণ্ণ বদনে ধরাসনে শয়ন করিয়া থাকিতে। কখনো কখনো তুমি ধরাসনে মানে মাটির ওপরে শুয়ে পড়তে, বিষণ্ণ বদনে মন খারাপ হয়ে, দুর্ভাবনায়, যেরকমটা বড়দের তো দেখতো, ছোটরা বড়দের অনুকরণ করে, তো প্রভাবতীর মতো মেয়ে ও তার নিশ্চয়ই মা বা ঠাকুমা বা এই জাতীয় নারীদের বা বাড়িতে অন্য কোনো যারা নাকি আছে কাকিমা, জেঠিমা, তাদেরকে অনুকরণ করতো। তারা দেখতো এরকম বাচ্চার শরীর খারাপ হলে খুব টেনশানে পড়তো মায়েরা, ছোটরা তো এইগুলো দেখে এবং সেটা অনেকে এরকম পাকা কাজ করে। তো এরকম বলছে বাচ্চাটার কঠিন রোগ হয়েছে, কি যে করি, হ্যাঁ, এই বলে এভাবে তুমি থাকতে পড়ে। এবার বলছে কখনো কখনো শ্বশুরালয় হইতে অশুভ সংবাদ আসিয়াছে বলিয়া ম্লান বদনে ও আকুল হৃদয়ে কাল যাপন করিতে। এই যে প্রত্যেকটা কথা অদ্ভুতভাবে তৎকালীন সমাজ ব্যবস্থার যে করুণ দিকটা সেটাও আমাদের সামনে একটু তুলে ধরে। একদিক থেকে মেয়েরা বাপের বাড়িতেই থাকতো, এরকম কত মেয়ে ছিল যারা সারা জীবনই হয়তো বাপের বাড়িতে থেকে যেত, কিন্তু শ্বশুরালয় থেকে খবর আসতো কোনো অশুভ সংবাদ, কাউ কিছু হয়েছে। যে মেয়েটা শ্বশুরবাড়ির স্বাদ ততটা পায়নি, অথচ সেই মেয়েটাই সেই শ্বশুরবাড়িকে আপন মনে করে দুর্ভাবনায় ভেঙে থাকতো, পড়ে থাকতো, এরকম। এখানেও সেরকম। এখানে যদিও প্রভাবতী একটু কৌতুকের ছলে এটা করতো, আর বড়রাও খুব মজা পেত এই ব্যাপারটাতে, কিন্তু এর মধ্যে দিয়েও আমরা একটা করুণ সুর শুনতে পাই তৎকালীন সমাজ ব্যবস্থার নারীদের পরিস্থিতির কথা মাথায় রেখে। এখানেও তাই ঘটেছে। কখনো কখনো স্বামী আসিয়াছেন বলিয়া ঘুমটা দিয়া সংকুচিতভাবে এক পার্শ্বে দণ্ডায়মান থাকিতেন। কি অদ্ভুত! 3 বছরের একটা মেয়ে, তার ট্রেনিং হয়ে যাচ্ছে এবং এ নিশ্চয়ই দেখেছে বড়দের, এবং সেইটা দেখে দেখে, যদিও এটা তৎকালীন সমাজের পক্ষে হয়তো তুলনামূলকভাবে একটু স্বাভাবিক ছিল, এবং এটাকে আমরা একটা বাচ্চার মজা হিসেবেও দেখতে পারি যেভাবে আমরা দেখি, কিন্তু এটা আমার কাছে একটুখানি আর কি, যে একটা বাচ্চা মেয়ের তার এগুলো দিয়ে খেলার বয়স কি?
এটা আমার কাছে একটু অড মনে হয় যে আমি একটা বাচ্চাকে, আমার কন্যাকে আমি এইগুলো সেজে খেলা বা তার জীবনের কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে চাইবো না। নিশ্চয়ই একজন একজন আধুনিক বাবা মায়েরা তারা এটা চাইবেন না, বরং চাইবেন যে এই বাচ্চাটা যেন তার তার নিজের জীবনটাকে এক্সপ্লোর করবে, এই রকম কোনো কিছু নিয়ে তারা স্বপ্ন দেখে বা ভাবে, কল্পনা শক্তির বিকাশ ঘটায়। যাই হোক, কখনো কখনো স্বামী আসিয়াছেন বলিয়া ঘোমটা দিয়া, এর যেরকম হয়। এরপর বলছে এবং সেই সময়ে কেহ কিছু জিজ্ঞাসা করিলে লজ্জাশীলা কুল মহিলার ন্যায় অতি মৃদু স্বরে উত্তর দিতে। কি অদ্ভুত, কি অদ্ভুত মনস্তত্ত্বের পরিচয় এখানে। একটু আগে আমরা পেয়েছি যেখানে বাচ্চা মেয়ে ঝগড়া করছে, খুনসুটি করছে, মজা করছে, আর এখানে কি অদ্ভুত পরিণতির পরিচয় দিচ্ছে একটা মেয়ে। পুরোটাই তার খেলা, তার মজা, কিন্তু কি অদ্ভুতভাবে অতি মৃদু কথা বলছে। সে শিখে গেছে যে এভাবেই বলতে হয় কুলনারীকে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। এরপর বলছে, কখনো কখনো পুত্রটি একলা পুকুরের ধারে গিয়াছিল, আর একটু হইলেই ডুবিয়া পড়িত। এই বলিয়া সাতিশয় শোকাভিভূত হইয়া নিরতিশয় আকুলতা প্রদর্শন করিতে। হ্যাঁ, কখনো বলছে ইস ছেলেটা পুকুরের ধারে গেছিল আর একটু হলে পড়ে যেত। সবটাই কাল্পনিক খেলা, কিন্তু বাস্তবটাই এখানে তার মাথার ওপর ভর করত। কখনো কখনো শাশুড়ির পীড়ার সংবাদ আসিয়াছে বলিয়া অবিলম্বে শ্বশুরালয়ে যাইবার নিমিত্ত শয্যা করিতে। কি অদ্ভুত। এখানে বিদ্যাসাগর ফুটনোট দিয়েছেন। ফুটনোটটা এরকম বলছে, তুমি সকপল কল্পিত সাংসারিক কাণ্ড লইয়া যে সমস্ত লীলা করিয়াছ, তৎসমুদায় প্রায় প্রবীণতা সহকারে সম্পাদিত হইয়াছে। মানে একেবারে প্রবীণতা, অর্থাৎ প্রবীণরা যেরকমভাবে করে ঠিক সেই রকমভাবেই তোমার এই কাজগুলো হতো। তোমার ওই আচরণ দেখে মনেই হতো না যে একটা বাচ্চা মেয়ে এটা করছে। এখানে আরেকটা প্রসঙ্গ বিদ্যাসাগর বলেছেন ওই নোটে, বলছেন, কখনো কখনো তোমার পূজ্যপাদ পিতামহী দেবী তোমার কল্পিত স্বামীর উল্লেখপূর্বক পরিহাস করিয়া জিজ্ঞাসিতেন, একটু মজা করে বলতেন তার কাল্পনিক স্বামীর নাম নিয়ে, কেমন প্রভা, সে এসেছিল? তুমি অমনি শিরশ্চালনপূর্বক কাল এসেছিল বলিয়া উত্তর দিতে। পরক্ষণেই তিনি কি দিয়ে গেল এই জিজ্ঞাসা করতেন। তুমি বলতে 4 পয়সা ও সিকি পয়সার শাক, এই উত্তর দিতে। কি অদ্ভুতভাবে এত ভালো লাগে এই কথাগুলো। যাই হোক, এই হচ্ছে গিয়ে বিষয়। এর পরে বলছেন, এই রূপে তুমি সংসার যাত্রা সংক্রান্ত সকল লীলা সম্পন্ন করিয়া গিয়াছ। বোধ হয় যদি এই পাপিষ্ঠ নৃশংস নরলোকে অধিক দিন থাকো, উত্তরকালে বিবিধ যাতনাভোগে একান্ত অপরিহার্য, যাতনাভোগ একান্ত অপরিহার্য ইহা নিশ্চিত বুঝিতে পারিয়াছিলে। বিদ্যাসাগর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন মেয়েটার মৃত্যুর ব্যাপারে, যে সম্ভবত তুমি বুঝে গেছিলে যে সংসারে এই আনন্দটা চিরদিন থাকবে না, এরপরে ভয়ঙ্কর কষ্ট আমার সামনে আসছে, সুতরাং আমি তাড়াতাড়ি এই সংসার থেকে বিদায় নিই, এটাই তুমি বোধহয় বুঝে গেছিলে। এই জন্যই ঈদৃশ স্বল্প সময়ে, মানে এতটা অল্প সময়ে যথাসম্ভব সাংসারিক সকল ব্যাপার, মানে ব্যাপার সকল সম্পন্ন করিয়া সত্বর অন্তর্হিত হইয়াছ। বলছি এই কারণেই সম্ভবত তুমি সাংসারিক কাজকর্মগুলো যা যা খুব তাড়াতাড়ি সম্পাদন করে তুমি এখান থেকে চলে গেছো। বলছেন, তুমি স্বল্পকালে নরলোক হইতে অপসৃত হইয়া আমার বোধে অতি সুবোধের কাজ করিয়াছ। বলছে তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গিয়ে আমার বিচারে বুদ্ধিমানের কাজ করেছ। কেন? বলছে অধিক কাল থাকিলে আর কি অধিক সুখভোগ করিতে, হয়তো অদৃষ্ট বৈগুণ্যবশত অশেষ ও বিধ যাতনাভোগের একশেষ ঘটিত। বলছে তুমি আর এর চেয়ে অধিক কি সুখ পেতে? তুমি ছোটবেলায় যে অদ্ভুত সুখ পেয়েছ, এর বেশি সুখ তুমি আর পেতে না পরে। বরং কি হতো, এমনও হতে পারতো যে অদৃষ্টের দোষে তুমি অশেষ যাতনা ভোগ করতে। সংসার যেরূপ বিরুদ্ধ স্থান
তাহাতে তুমি দীর্ঘজীবিনী হইলে কখনোই সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবন যাত্রার সমাধান করিতে পারিতে না। বিদ্যাসাগর এই কথাগুলো বলে সম্ভবত নিজের মনের দুঃখটা বা কষ্টটা একটু কমানোর চেষ্টা করছেন। এরপর বলছেন, কিন্তু এক বিষয়ে আমার হৃদয়ে নিরতিশয় ক্ষোভ জন্মিয়া রহিয়াছে। ক্ষোভ কোন বিষয়ে? বলছেন, অন্তিম পীড়াকালে তুমি উৎকট পিপাসায় সাতিশয় আকুল হইয়া জলপানের নিমিত্ত নিতান্ত লালায়িত হইয়াছিলে। এইখানটাতে প্রভাবতীর মৃত্যুর মুহূর্তটাকে অঙ্কন করেছেন। এই শেষ দিকে প্রভাবতীর রোগ হয়েছিল, বিদ্যাসাগর প্রায় সারাক্ষণ এখানে থাকতেন। এমনকি ওই যে সুকুমার সমাজপতি, কি যেন ভদ্রলোকের নাম, সুরেশচন্দ্র সমাজপতি, উনি বলছেন যে বিদ্যাসাগরের হাতেই বোধহয় বাচ্চাটা মারা যায়, মানে বিদ্যাসাগরের কোলেই। তো এখানে তার যে কি অদ্ভুত বর্ণনা, মানে ভাবলে আমার তো কান্না পেয়ে যায় প্রায়। বলছেন, অন্তিম পীড়াকালে তোমার যখন রোগ শেষের দিকে, তুমি উৎকট পিপাসায় সাতিশয় আকুল হইয়াছিলে, জলপানের নিমিত্ত নিতান্ত লালায়িত হইয়াছিলে, তোমার খুব জল তেষ্টা পেত, কিন্তু অধিক জল দেওয়া চিকিৎসকের মতানুযায়ী নয় বলিয়া তোমায় ইচ্ছানুরূপ জল দিতে পারি নাই। ডাক্তার বলেছিল ওকে জল বেশি খাওয়ানো যাবে না। এই জন্য মেয়েটা বারবার বলতো আমাকে একটু জল দাও, একটু জল দাও, কিন্তু জল দিতে পারতো না। একটু কল্পনা করার চেষ্টা করে দেখি যে বিদ্যাসাগরের কোলে মেয়েটা বসে আছে, 3 বছরের একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। এই শোয়াটা আনন্দের নয়, কষ্টের। বলছে আমাকে একটু জল দে, একটু জল দে। বিদ্যাসাগর চাইলেও জলটা দিতে পারছেন না, কারণ ডাক্তার নিষেধ করে গেছেন। কি অদ্ভুত করুণ দৃশ্য। ঔষধ সেবনান্তে কিঞ্চিত দিবার পর আকুল বচনে আর খাবো, মানে আরো খাবো বলিয়া জলের নিমিত্ত যৎপরণাস্তি লালসা প্রদর্শন করিতে। বলছে যখন ওষুধ খাওয়ানো হতো, তারপরে তো ওষুধের পরে একটুখানি জল মুখে দেওয়া হতো। বলছে আর একটু খাবো, জল তেষ্টায় মেয়েটা বুক ফেটে যাচ্ছে, কিন্তু তখনও দেওয়া যেত না জলটা। বলছে কিন্তু আমি ইচ্ছানুরূপ জল প্রদানের পরিবর্তে তোমায় কেবল প্রবঞ্চনা বাক্যে সান্ত্বনা প্রদানের চেষ্টা করিতাম। মিথ্যে কথায় ভোলাতো যে এই তো আর একটু পরে তুমি জল খাবে, এই তো ঠিক হয়ে যাবে, এটা সেটাই সব একটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন। বলছেন যদি তৎকালে জানিতে পারিতাম তুমি অবধারিত পলায়ন করিবে, তাহা হইলে কখনোই তোমার পিপাসার যন্ত্রণায় অস্থির ও কাতর হইতে দিতাম না। বলছেন যদি জানতাম যে তুমি বাঁচবে না, তাহলে অন্তত তোমার ওই জলটা তোমার মুখে তখন দিতাম। ইচ্ছানুরূপ জল পান করাইয়া নিঃসন্দেহে তোমার উৎকট পিপাসা নিবন্ধন, অসহ্য যাতনার সর্বতোভাবে নিবারণ করিতাম। তোমার এই যে পিপাসাটা আমি মেটাতাম। বলছে সে যাহা হোক বৎসে, তুমি উৎকট পিপাসায় সাতিশয় আকুল হইয়া জল প্রার্থনাকালে আমার দিকে বারংবার যে কাতর দৃষ্টিপাত করিয়াছিলে, তাহা আমার হৃদয়ে বিষদিগ্ধ শল্যের ন্যায় চিরদিনের মতো নিমিত্ত হইয়া রহিয়াছে। বলছে ওই সময়টায় তোমার মুখটা যে কি করুণ হতো এবং তোমার চোখটা যে কি অসহায় হয়ে আমার দিকে তাকাতো, ওই চোখটা আমি জীবনে কোনো দিন ভুলব না। বলছে সেই দৃষ্টিপাতটা যেন শুলের মতো আমার বুকে বেঁধে আজও, এবং চিরকাল তাই হবে। এরপর বলছে যদি তোমার সকল কাণ্ড বিস্মৃত হই, ওই মর্মভেদী কাতর দৃষ্টিপাত এক মুহূর্তের নিমিত্ত আমার স্মৃতিপথ হইতে অপসারিত হইবেক না। বলছে তোমার সমস্ত কথাও যদি আমি ভুলে যাই জীবনে, এই মুহূর্তটা ভুলব না। যদি তাহা বিস্মৃত হইতে পারি, তাহা হইলে আমার মতো পামর ও পাষণ্ড ভূমণ্ডলে আর নাই। এই যে তোমার চোখের দৃষ্টি, সেটাকেও যদি আমি ভুলে যাই, তো আমার মতো পামর আর কেউ নেই। অর্থাৎ আমি কোনোদিন ভুলব না, এটাই বক্তব্য। তো এখানে কোন প্রসঙ্গটা, এগুলো গুরুত্বপূর্ণ হবে এখান থেকে যদি প্রশ্ন আসে।
এরপর বলছে, বৎসে, আমি যে তোমায় আন্তরিকভাবে ভালোবাসিতাম তুমি তাহা বিলক্ষণ জানো, আর তুমি যে আমায় বা আন্তরিকভাবে ভালোবাসিতে তাহা আমি বিলক্ষণ জানি। আমি তোমায় অধিকক্ষণ না দেখিলে যার পর নাই অসুখী ও উৎকণ্ঠিত হইতাম, তুমিও আমায় অধিকক্ষণ না দেখিতে পাইলে যার পর নাই অসুখী ও উৎকণ্ঠিত হইতে, এবং আমি কোথায় গিয়াছি, কখন আসিব, আসিতে এত বিলম্ব হইতেছে কেন, অনুক্ষণ এই অনুসন্ধান করিতে। এক্ষণে এতদিন তোমায় না দেখিতে পাইয়া আমি অতি বিষম অসুখে কাল যাপন করিতেছি। বলছেন যে এক মুহূর্ত আমি তোমাকে ছেড়ে থাকতে পারতাম না, তুমিও আমাকে না দেখে থাকতে পারতে না। তাহলে আজকে তোমাকে এত দিন না দেখে আমি কি বিষম অসুখে কাল যাপন করিতেছি, আমি কত দুঃখে কাল যাপন করছি। কিন্তু তুমি এতদিন আমায় না দেখিয়া কিভাবে কাল যাপন করিতেছ তাহা তো আমি জানিতে পারিতেছি না। বৎসে, যদিও তুমি নিতান্ত নির্মম হইয়া এ জন্মের মতো অন্তর্হিত হইয়া এবং আমার নিমিত্ত আকুল চিত্ত হইতাছ কিনা জানিতে পারিতেছি না, আর হয়তো এতদিনে আমায় সম্পূর্ণরূপে বিস্মৃত হইয়াছ, কিন্তু আমি তোমার কস্মিন কালেও বিস্মৃত হইতে পারিব না। বলছেন যে দেখো, যদিও তুমি নির্মম হইয়া আমাকে ছেড়ে চলে গেছো, যদিও আমি তোমাকে ভুলতে পারছি না ঠিকই, কিন্তু তুমি আমাকে ভুলে গেছো কিনা আমি জানি না, বা তুমি আমাকে ছেড়ে কিভাবে আছো তাও জানি না, কিন্তু তারপরও আমি তোমাকে সারা জীবন কোনোদিন ভুলতে পারবো না। বলছেন, তোমার অদ্ভুত মনোহর মূর্তি চিরদিনের নিমিত্ত আমার চিত্রপটে চিত্রিত থাকিবেক। তোমার এই যে অদ্ভুত সুন্দর তোমার যে চেহারা বলতে বাহ্যিক চেহারা নয়, তোমার যে ছবি, হ্যাঁ, তোমার সেই রূপটা চিরকাল আমার মনের চিত্রপটে চিত্রিত থাকবে, আমার মনে চিরকাল তুমি উজ্জ্বল হয়ে থাকবে। কালক্রমে পাছে তোমায় বিস্মৃত হই এই আশঙ্কায় তোমায় যার পর নাই চিত্ততারিণী ও চমৎকারিণী লীলা সংক্ষেপে লিপিবদ্ধ করিলাম তোমার। বলছে, যদি কোনোদিন আমি বিস্মৃত হই পাছে, এই জন্য আমি তোমার এই চিত্ততারিণী এবং চমৎকারিণী লীলা, তোমার এই যে জীবন লীলা, এটা চিত্ততারিণী, চিত্তকে তারণ করে। আর কি বলছে, চমৎকারিণী, চমৎকার করে। সতত পাঠ করিয়া তোমায় সর্বক্ষণ স্মৃতিপথে জাগরুক রাখিব, তাহা হইলে আর তোমায় বিস্মৃত হইবার অনুমাত্র আশঙ্কা রহিল না। এখানে প্রভাবতীর স্মৃতির কথা লেখার একটা কারণ বা উদ্দেশ্য লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, যদিও আমরা জানি যে এটা মোটেই কারণ নয়। তিনি শতপ্রণোদিত হয়ে এই রচনাটা, তার যে হৃদয়ের কষ্ট সেটাকে ফুটিয়ে তোলার জন্য এই লেখাটা লিখলেন, এবং সেটাকে জাস্ট একটা, তার মতো একটা ব্যক্তি মানুষ এই লেখাটা লিখেছেন, তার একটা খুব সাধারণ মানের একটা উদ্দেশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। বলছেন, বৎসে, তোমায় আর অধিক বিরক্ত করিব না, একমাত্র বাসনা ব্যক্ত করিয়া বিরত হই। একটাই বাসনা ব্যক্ত করে শেষ করি, যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মের এইটি করিও, যাহারা তোমার স্নেহপাশে বদ্ধ হইবেন, যেন তাহাদিগকে আমাদের মতো অবিরত দুঃসহ শোকদহনে দগ্ধ হইয়া যাবজ্জীবন যাতনা ভোগ করিতে না হয়। বলছে, যদি তুমি পরে আবার জন্ম নাও, তাহলে তুমি এটা করো যেন এইভাবে 3 বছরের মধ্যে তুমি জীবন লীলা শেষ করে যেও না। আমরা যে যন্ত্রণা পেয়ে বেঁচে থাকবো, এই যন্ত্রণাটা যেন তোমার পরের জন্মের সেই প্রিয়জনেরা আর না পায়। মানে বলতে চাইছেন যে হে বিধাতা, তুমি যেন দীর্ঘজীবী করো,
এইটাই বক্তব্য। যাই হোক, তো এখান থেকে আমরা কোনো কঠিন জায়গা তো ছিলই না, আমরা ভালো করে রিডিং দেব, একাধিকবার পড়ব এবং সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে এখান থেকে খুব সহজ আসবে। যদি আমরা বেশ কয়েকবার এটাকে আমরা পড়ি তাহলে নিশ্চয়ই এখান